হাসপাতালের করিডোরে চুপচাপ মুখে হাত দিয়ে বসে আছে জাঙ্কুক। তার পাশে বাড়ির বাকি সদস্যরা। জিমিন তের ঘুম ভাঙাতে তার কাছে যায়। তে হেসে বলে, আমার ছেলেটা কোথায়? তা তো আমি জানি না। জিমিনের এমন কথায় সে চমকে তাকায়। জানি না মানে কি? বাচ্চাটা তো তাদের কাছেই ছিল। তে কথাগুলো মনে মনে আওড়াতে থাকে। জানি না মানে কি? আমার বাচ্চাটাকে এনে দে। বাচ্চা তো নেই। নেই মানে? তে এবার বেশ চিৎকার করে প্রশ্ন ছুড়ে দিল, কিন্তু শান্তভাবে তাকিয়ে আছে জিমিন। কি হলো, কথা বলছিস না কেন? তোর ভাইয়া কই? ভাইয়া তো বাইরে। তাকে ডাক, আমার ছেলে কই? জিমিন রুম থেকে বেরিয়ে যায় এবং জাঙ্কুককে ডেকে আনে। জাঙ্কুক তার পাশে বসে রাগী কণ্ঠে বলে, এত লাফালাফি করছো কেন তে? তুমি এখনো অসুস্থ। আমি ঠিক আছি, কিন্তু আমার বাচ্চা কোথায়? সে যেখানে থাকার কথা সেখানেই আছে। মানে কি? কোথায় আছে সে? নিরাপদ স্থানে আছে। আমার পরিচিত একজন বন্ধুর বাচ্চা হয়নি বেশ কয়েক বছর, তাই আমার ছেলেকে তাদের আমানত হিসেবে দিয়ে এসেছি। তে হতবাক হয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের মুখের দিকে। কি বলছে এসব সে? যে বাচ্চার জন্য জাঙ্কুক পাগল হয়ে গিয়েছিল, তে গায়ে হাত তুলতে দ্বিধা করেনি, সেই জাঙ্কুক নিজের সন্তানকে অন্য একজনের কাছে রেখে এসেছে। এটা যেন অবিশ্বাস্য বাক্য। তের মস্তিষ্কে বিশ্বাস করানোর জন্য ঠেসে ঢোকানো হচ্ছে। জাঙ্কুক, আপনি ভেবেচিন্তে বলছেন তো? আমাদের ছেলে কোথায়? কয়বার বলবো আমি? তাকে সারা জীবনের জন্য রেখে এসেছি তাদের কাছে। আজ থেকে তারাই ওর বাবা মা। তে আর নিজেকে স্থির রাখতে পারলো না। যেহেতু নর্মাল ডেলিভারি, তাই সহজে তে উঠে বসে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে, আমার বাচ্চা এনে দাও। তোমার বন্ধুত্বের খাতির তোমার কাছে রাখো। আমাকে আমার বাচ্চা এনে দাও। তের বাঘিনী রূপটা দেখে নির্বোধ হয়ে যায় জাঙ্কুক। ঠিক 10 মাস আগের তের সাথে 10 মাস পরে এই তের কোনো মিল নেই। 10 মাস আগের তে নিজেই বাচ্চাকে মারতে উঠে পড়ে লাগে, আর 10 মাস পরে বর্তমানে তে নিজের বাচ্চাকে দেখতে জাঙ্কুকের সঙ্গে তর্কে জড়িয়ে গিয়েছে। তে, তুমি এভাবে উঠে গেলে কেন? স্যালাইনের সুই হাতে বিঁধবে। আমার যা ইচ্ছে হোক আমি তাই করব, শুধু আমার ছেলেকে চাই আমার। আর সম্ভব না, তোমার ছেলেকে ফিরিয়ে আনা। সে যেখানে আছে ভালো আছে, এইটুকুই আমি বলতে পারি। জাঙ্কুকের কথা নিজেকে স্থির রাখতে পারলো না তে। একটানে স্যালাইনের হাতটি খুলে জাঙ্কুকের গলা চেপে ধরে। ফর্সা হাতে সুই বিঁধে যাওয়ার ফলে গলগল করে রক্ত ঝরছে। সেই রক্ত কিছুটা জাঙ্কুকের শার্টেও লেগে আছে। আরে ফুলপুরি, কি করছো তুমি? তোমার হাত। চুপ, কথা বেচাবেন না। আমার ছেলেকে এনে দাও। সম্ভব না। কেন সম্ভব নয়? 10 মাস আগে বলেছিলে বাচ্চাটা তোমার চাই না, অ্যাবর্শন করাবে। এখন বাচ্চাটার কোনো প্রয়োজন নেই, তাই যা করার আমি করেছি। পাগল হয়ে গিয়েছেন আপনি? তখন যা বলার বলেছি। এখন আমার বাচ্চা চাই, আমার ছেলেকে এনে দিন। জাঙ্কুক উত্তর দিল না, বরং চুপচাপ তাকিয়ে রইল তের চোখের দিকে। জাঙ্কুকের নীরবতা তে মোটেও সহ্য করতে পারল না। তাই রাগ দেখিয়ে আশেপাশে নিজের ক্ষতি করার মতো কিছু খুঁজতে লাগলো। জাঙ্কুক প্রথমে তের কাণ্ড বুঝতে পারেনি, কিন্তু পরে বুঝতে পেরে তেকে কাছে টেনে নেয়। কি করছো তুমি? তে চিৎকার করে কেঁদে উঠল। জাঙ্কুকের বুকে লাগাতার কিল ঘুষি মেরে হঠাৎ নিস্তেজ হয়ে যায়। তার হাত থেকে এখনো রক্ত ঝরছে। জাঙ্কুকের কোলে ঢলে পড়তেই জাঙ্কুক তাকে দ্রুত বিছানায় শুইয়ে দেয়। এতক্ষণ তে চিৎকারে বাড়ির সবাই হাসপাতাল রুমে জড়ো হয়ে গিয়েছে। জাঙ্কুক জিমিনকে ইশারা করতেই সে ডাক্তারকে ডেকে আনে। মহিলা ডাক্তার কেবিনে প্রবেশ করে জাঙ্কুকের দিকে চাপা রাগ ছাড়ে। আগেই বলেছি এমন মজা করবেন না। পেশেন্টের এই মুহূর্তে মানসিক চাপ দেওয়া মানে হেরফের হয়ে যাবে। সরি মিস, আমাকে এটা করতেই হতো। আপনি ট্রিটমেন্ট শুরু করুন। চেনি লিসার সমস্যা সমাধানের পর কেটে যায় বেশ কিছু মাস। আজ দুপুরে থেকে আনা হয় হসপিটালে এবং কিছুক্ষণের মধ্যেই তার কোল জুড়ে আসে ফুটফুটে একটি পুত্র সন্তান। জন্মের 1 ঘন্টা পর বাচ্চাকে ফিডিং করাতে নিলে তখন তে দুর্যোগ ভরে বাচ্চাটাকে দেখে। তার কিছুক্ষণ পরে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে বাচ্চার কথা জানতে চাইলে জিমিন এড়িয়ে যায়। শেষে জাঙ্কুকের কথায় বিস্ময় হয়ে যায় তে। নিভু নিভু চোখ নিয়ে আলতো তাকায় তে। সামনে জাঙ্কুককে দেখে আবারও চোখ বন্ধ করে নেয়। আবার চোখ খুলতেই জাঙ্কুকের কোলে তোয়ালায় পেঁচানো বাচ্চা দেখে বিস্ময় হয়ে তাকায়। আমার বাবু? না, আমার নয়, বলবে আমাদের বাবু। জাঙ্কুকের কথায় সহসা হেসে দেয় তে। তার ঠোঁটে হাসি হলেও চোখের কোণে জল চিকচিক করছে। তে উঠে বসে, বাচ্চাটাকে কোলে তুলে নেয়। আমায় তুমি মিথ্যা বলেছিলে জাঙ্কুক? আমার আর উপায় ছিল না, তোমার একটা শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল। কিসের শিক্ষা?
মনে আছে 10 মাস আগের কথা? বাচ্চাটা তুমি চাওনি, আমি চেয়েছি, আর তাকে মারার জন্য কত পায়তারা করেছো। তে নিঃশব্দে হাসে। আমি তোমাকে কবজা করার জন্য এমন করেছি জাঙ্কুক। আমি এতটাও নির্বোধ নই যে জাঙ্কুকের ভালোবাসা গ্রহণ করতে পারবো আর তার সন্তানকে পারবো না। তে জাঙ্কুক দুজনেই শব্দ করে হেসে ওঠে। তাদের হাসিতে ম্লান হাসে জিন সহ বাড়ির মুরব্বীরা। এই দুটো জীবনে একসাথে বাঁধার জন্য কত বছর দীর্ঘ অপেক্ষায় ছিল। জাঙ্কুকের পাগলামো সহ্য করে গিয়েছে তার পরিবার। অন্যদিকে তের জন্য জাঙ্কুকের ভালোবাসা সবিনের কাছে নিতান্তই তুচ্ছ পাগলামি মনে হয়েছিল। কিন্তু এই কয়েক মাস তিনি বুঝে নিয়েছেন তার মেয়ের জন্য তিনি ছাড়া যদি কোনো ভরসার স্থান থাকে তাহলে সেটা জাঙ্কুক। এখন তিনি বুকে হাত দিয়ে বলতে বাধা করবেন না, তের জন্য জাঙ্কুক একমাত্র যোগ্য। জীবন বাড়ি জুড়ে আজ হইচই, লোক সমাগমে ভরপুর। জেনি সহ সবাই বাড়িতে হাতে হাত লেগে কাজ করছে, কেননা আজ তে এবং জাঙ্কুকের ছেলের 4 বছর পূর্ণ হয়েছে। সুখ দুঃখের মাঝে কেটে গিয়েছে 4টি বছর। এই 4 বছরে সবার জীবনে টুকটাক পরিবর্তন এসেছে। সবিন সহ তাদের পরিবার ইতালি থেকে শিফট করে সবাই এখন অনন্তপুরে নিজ ভিটেমাটিতে ফিরে এসেছে। বোগামকে ছেড়ে দেওয়া হয়েছে। তার মাঝে এখন তে এবং জাঙ্কুকের জন্য শ্রদ্ধা ভালোবাসা থাকলেও মনের মাঝে হুটহাট হিংসার আগুন জ্বলে ওঠে। লিসার বন্ধী জীবনের সমাপ্তি আর ফিরে আসেনি। সুজি, কাই, বেহিয়ন বেশ খানিকটা বড় হয়েছে। জিমিনের পারিবারিকভাবে সুগার সাথে এঙ্গেজমেন্ট কমপ্লিট। আজ জাঙ্কুক এবং তের একমাত্র পুত্র সন্তান কুকির জন্মদিন। সুদূর বিদেশ থেকে এই প্রথম কুকিকে দেখতে এসেছে ইউনো এবং সুগা। তারা বর্তমানে পড়াশোনার পাশাপাশি নিজেদের প্রতিষ্ঠিত করতে ব্যস্ত। সকাল 10টা বেজে গিয়েছে, কিন্তু এখনো কুকির ঘুম ভাঙেনি। তাকে উঠানোর জন্য জাঙ্কুক রুমে ঢুকতে বিস্ময় হয়ে যায়, কেননা বিছানার মেঝেতে চারিপাশে কোলবালিশগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। কুকি যে ঘুমের তোড়ে সব ফেলে দিয়েছে তা খুব ভালো করে বুঝতে পেরেছে জাঙ্কুক। এই ছেলেটা সম্পূর্ণ তার মায়ের মতো হয়েছে, সারাক্ষণ ছোটাছুটি। তার মায়ের ঘুমের মাঝেও তিলার্থক শান্তি নেই। আমি জড়িয়ে ধরলে তার মাঝে 2-4টা লাথি অবশ্যই আমাকে সহ্য করতে হবে। মা ছেলে এক কিসিমের। জাঙ্কুকের বিড়বিড় করে বলতে থাকা কথাগুলো যে তে তার পেছন থেকে শুনে নিয়েছে তা বুঝতে পারেনি জাঙ্কুক। তাই আবার পেছনে ঘুরতেই তের সাথে সামান্য ধাক্কা লাগে। তের রাগান্বিত মুখটা দেখে জাঙ্কুক ভড়কে যায়। তুমি তো আর কাকে আশা করেছিলে? বাহ, ইদানিং ফুলপুরি তুমি বেশ চালাক হয়ে গিয়েছো। আমার কথা দিয়ে আমাকে শাসাও। আগে এই সেম ডায়লগ দিয়েই তোমাকে খুব কাট করতাম। জাঙ্কুকের ঠোঁটের কোণে চকচকে হাসি। তে ঠোঁট বাঁকিয়ে বলে, যার সাথে সংসার করছি তাকে কপি করতে পারবো না কেন? যাই হোক, আমার আর আমার ছেলের সম্পর্কে এত বাজে কথা বলার সাহস কোথায় পেলে তুমি? আরে আজব, বাজে কথা কি বললাম? সব সত্যটা বলেছি, প্রমাণ চাই তোমার? জাঙ্কুক একটানে থেকে কাছে টেনে জড়িয়ে ধরে। তৎক্ষণাৎ ছোড়াছুটি করা শুরু করে সে। জাঙ্কুক সামলাতে না পেরে তাকে নিয়ে বিছানায় ঠাস করে পড়ে যায়, কিন্তু তবুও ছাড়ে না তেকে। তাদের কাণ্ডে কিছুটা নড়চড়ে ওঠে কুকি। তে ছোড়াছুটি এখনো থামেনি। আরে ছাড়ুন, দেখলে তো প্রমাণ করে দিলাম কতটা লাফালাফি করো তুমি। যাই হোক, রোম্যান্সে বাধা দেওয়ার জন্য মাঝে মাঝে ইচ্ছা হয় তোমায় কঠোরভাবে শাস্তি দেই। এখন রোম্যান্সের টাইম নয়, ছাড়ো না আমায়। তে উঠতে নিলেই তার গলার বাইটের দাগে চোখ পড়ে জাঙ্কুকের। আরে বাহ, দেখলে আমার সিনমোহর লেগে আছে। জাঙ্কুক তের দাগের দিকে এগিয়ে আসতে নিলেই তে চিৎকার দিয়ে বলে, আপনার এইসব অসভ্য মার্কা অভ্যাস রাখুন আপনার কাছে। হোয়াট? অসভ্য মার্কা মানে? মানে বুঝেন না? তে ধাক্কা দিয়ে জাঙ্কুককে সরিয়ে উঠে বসে এবং কুকিকে ঘুম থেকে তোলার জন্য ডাকতে থাকে। জাঙ্কুক এখনো ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ কাকাতুয়া পাখিটি উড়ে এসে জাঙ্কুকের ঘাড়ে বসে। তুমি ইদানিং আমার সহ্য করো না, ব্যাপারটা কি? তে উত্তর দেওয়ার আগে কাকাতুয়া বলে ওঠে, রাজা রেগে গিয়েছে, রাজা রেগে গিয়েছে। হ্যাঁ, তোমার রাজাকে বলে দাও তাকে ইদানিং সহ্য করি না, কারণ আমার পুরনো প্রেমিক আসছে, তাকে নিয়ে পালিয়ে যাওয়ার ধান্দা করছি। তে কুকিকে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে যায়। এদিকে জাঙ্কুক আগুনমুখী হয়ে বসে আছে। আজ তো ইউনো আসছে। সন্ধ্যায় বাড়ির সকলেই উপস্থিত। ইউনো এবং সুগা বিকেলে এসে পৌঁছে গিয়েছে।
ইউনোর সঙ্গে বেশ ভালোভাবেই খাতির জমেছে জাঙ্কুকের, পুরনো সব ভুলে আবার নতুন উদ্যমে পথ চলা। কিন্তু জাঙ্কুকের মনের কোণে হিংসা রয়ে গিয়েছে। তে ইউনোর সাথে কথা বললেই সেখানে উপস্থিত হয় জাঙ্কুক। তেকে চোখে চোখে রাখাটাই যেন তার একান্ত কাজ। কুকি সবার মাঝে হইচই করছে। হঠাৎ সুগার একটি কাজ কুকির চোখে পড়ে সহসা ভ্রুকুচকে দৌড়ে যায় তের কাছে। মাম্মি মাম্মি, তোমার বন্ধু পদ্মা। আমার বন্ধু? কিন্তু কে? তোগা মামা। আব্বু, তোগা মামা না, সুগা মামা। কি করেছে সে? তাকে দেখলাম মিষ্টি চুরি করে খাচ্ছে। কই দেখি তো, চলো আমার সাথে। তে কুকিকে নিয়ে সুগার কাছে যায়। সত্যি সুগা মিষ্টি চুরি করে খাচ্ছে। এই সুগা, তোর ভাগিনা আমাকে বিচার দিয়েছে তুই নাকি মিষ্টি খেয়ে নিচ্ছিস আমাদের। আরে বাহ, বাপের মতো চার চোখ নিয়ে ঘুরে দেখছি, সব দিকেই খেয়াল। সুগার কথায় হেসে দেয় তে। সুগা হাত বাড়িয়ে কুকিকে কোলে তুলে নেয়। তে তুই কাজে যা, আমাদের কাছে থাকুক সে। তে চলে যায়। কুকি ইউনো এবং সুগার সাথে আড্ডায় ব্যস্ত হয়ে যায়। ইউনো কুকিকে একবার কাছে নেয়, আবার দূরে সরায়। এতে খিলখিল করে হেসে ওঠে কুকি। সুগার ঠোঁট কামড়ে হেসে কুকির উদ্দেশ্যে বলে, পিছু যাও, তোমার না হওয়ার বাবার কোলে। সুগার কথায় চোখ গরম করে তাকায় ইউনো। হোয়াট ইজ দিস সুগা? এগুলো কি ধরনের কথা? মিথ্যা কি বললাম? স্টুপিড। সুগাকে বকতে বকতে কুকিকে কোলে তুলে নেয় ইউনো। এদিকে সুগার ঠোঁট বাঁকিয়ে আরেকটি মিষ্টি মুখে পুরে বলে, আজকাল সত্যের দাম নেই, বললেই ছ্যাত করে ওঠে সবাই। রাতের অনুষ্ঠান শেষে সবাই ক্লান্ত হয়ে যে যার রুমে চলে যায়। কিন্তু তের কাছে একটু সময় চায় ইউনো। তাই তাকে নিয়ে ছাদের উদ্দেশ্যে পা বাড়ায় তে। কুকিকে জিমিনের কাছে দিয়ে এসেছে, আজ তার সাথেই ঘুমাবে। এদিকে জাঙ্কুক বাড়ির মুরব্বীদের সাথে কথা বলছে, আর সেই সুযোগ কাজে লাগায় তে। যদি জানে ইউনোর সাথে আলাদা কথা বলছে, তবে আজ আর রক্ষে নেই। দিনকাল কেমন যাচ্ছে তে? আলহামদুলিল্লাহ ভালো, তোর? ভালো। আগের মতো আড্ডা হয় না, তুই জিমিন সবাই এখানে। আমি আর সুগা একা একা খুব একটা জমে না। তোদের মিস করে রে, জীবনটা ছন্ন ছাড়া ছিল। সবার সাথে আড্ডা মস্তি, লেট নাইট পার্টি। কিন্তু এখন ভালোবাসায় কাঙ্গাল হয়ে নিজের জীবনটা নিয়মমাফিক ভাবে সাজিয়ে নিয়েছি। আসলে আমি আমার দুটো জীবনকেই ভালোবাসি। জাঙ্কুকের সাথে সুখী তো তুই? ইউনোর কথায় কিঞ্চিত হাসে তে। কি মনে হয় আমাকে দেখে? আমি জানি ভাইয়া তোকে ভালো রেখেছে। যাই হোক, একটা প্রশ্ন আছে তে। হ্যাঁ বল। সেদিন আমরা ইতালি যাওয়ার জন্য প্রস্তুত হলে তুই সেদিন নিজের সম্মতি পাল্টে ফেলেছিস। ঠিক 1 ঘন্টা আগে তুই বলেছিস জাঙ্কুককে ঘৃণা করিস, তার 1 ঘন্টা পর তোর ভালোবাসা উতলে ওঠে। তোর বাবাকে তুই অগ্রাহ্য করে জাঙ্কুকের কাছে ফিরে যাস, এর কারণ কি ছিল তে? ইউনোর প্রশ্নে চমকে তাকায় তে। তার শরীরের লোমকূপে হঠাৎ ঘামের সঞ্চার অনুভব করে। কি রে বল? সেদিন আমার ফোনে একটা মেসেজ আসে। সেখানে লেখা ছিল, আমি যদি ইতালি ফিরে যাই তবে ব্ল্যাক হাউস থেকে জেনি আন্টিকে কে বাঁচাবে, আর আমার কারণে সে বন্ধী। যদি আমি না বাঁচাই তবে তবে আমাদের ক্ষতি করবে। গাড়ি অ্যাক্সিডেন্ট করানোর সব ব্যবস্থা করা আছে। কিন্তু এই এসএমএস কে দিয়েছে? ওই যে যারা আমায় কিডন্যাপ করে ছেড়ে দিয়েছিল। তোকে কিডন্যাপ কে করে? জেনি আন্টি। সবাই জানতো জেনি আন্টি বন্ধী আছে, আসলে সে লিসা, আর মুক্ত ছিল জেনি আন্টি। তোকে তা আগেই বলেছিলাম। লিসাকে বাঁচাতে এবং জাঙ্কুকের ভয় দেখিয়ে দুর্বল করতে আমাকে কিডন্যাপ করে জেনি আন্টি, আর মেসেজটা সে দিয়েছিল। তাই আমি ভালোবাসার নাটক করতে যাই জাঙ্কুকের সঙ্গে, তাকে দুর্বল করে ব্ল্যাক হাউসে ঢোকার ব্যবস্থা করব। আসলে কি বলতে, যাকে আমি দুর্বল করতে গেলাম তার উপর যে আমি নিজেই দুর্বল ছিলাম তা আমি ভুলে গিয়েছিলাম। তাই জাঙ্কুকের পাগলামতে সেদিন জাঙ্কুকের ভালোবাসায় সমর্থন করি। ইউনো গাঢ় করে শ্বাস ছাড়লো। তেকে উদ্দেশ্য করে বলে, তুই নিচে যা, অনেক রাত হয়েছে, বাকি কথা কাল হবে। তে নিচে চলে গেল। অন্যদিকে ইউনো চোখের কোণে নোনা জল গড়িয়ে পড়ে। দুরন্তপনার মেয়েটা এখন সাংসারিক হয়ে গিয়েছে। যে কিনা ইউনো নামক বন্ধু বলতে আসক্ত ছিল, সেইতে আজ পাল্টে গিয়েছে। আসলে মানুষের ইচ্ছে বদলায়, চাহিদা বদলায়, রং পাল্টায়। সবার আগে নিজের স্বার্থটাকেই প্রাধান্য দেয়।
স্বার্থের তাগিদেই তে আজ জাঙ্কুকের সঙ্গে আছে। অন্যদিকে স্বার্থ নয়, নিজেকে ভালো রাখার স্বার্থ, ভালোবাসার মানুষের স্পর্শ পাওয়ার স্বার্থ। তবুও তারা ভালো থাকুক। মনের গহীনে লুকিয়ে থাকা মানুষগুলোর জন্য কখনো অভিশাপ কাজ করে না, সবসময় দোয়া বর্ষণ করে। ভালো থাকুক তারা সবসময়, ভালো থাকুক আমার ভালোবাসার মানুষগুলো। ইউনো চোখের পানি মুছে হাঁটু মুড়ে বসে যায়। ইচ্ছে করছে একটু চিৎকার দিয়ে কাঁদতে। ভালোবাসিতে তোকে অনেকটা, তুই আমার না পাওয়া এক অমূল্য রত্ন। তে নিজের রুমে প্রবেশ করতেই চমকে যায়। পুরো রুম ঘুটঘুটে অন্ধকার আচ্ছন্ন। হঠাৎ হ্যাচকা টানে দেয়ালের সঙ্গে বাড়ি খায় সে। তার দুহাত মুহূর্তে কেউ আবদ্ধ করে নেয়। কানের সামনে কারা তপ্ত শ্বাস আশ্রয় পড়ছে। লোকটা যে ক্ষেপে আছে তা তার শ্বাস ওঠা নামার গতিতে বুঝতে পারল তে। জাঙ্কুক তেকে এখনো আগের মতো বন্দী করে রেখেছে, কিন্তু কোনো উত্তর দিল না। বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর বলে, ইউনোর সঙ্গে একা ছাদে কার অনুমতিতে গেলে? তে এতক্ষণ যার ভয় ছিল ঠিক তাই হলো। এই লোকটা জেনে গেল সর্বনাশ। তে, বলুন। আমার প্রশ্নের উত্তর দাও। রেগে যাবেন না প্লিজ, ইউনার কিছু প্রশ্ন ছিল তাই গিয়েছিলাম। ও, ফুলপুরি। আরে আজব, এক একবার এক এক নামে ডাকছেন কেন? একটু পরে ডাকবো ইউনোর এক্স বলে। তের এবার রাগ লাগলো, নিজেকে ছাড়াতে চাইলেও ছাড়াতে পারলো না। আপনি এবার বাড়াবাড়ি করছেন, কিন্তু আমি রেগে গেলে বিপরীত কিছু হয়ে যাবে। তাই নাকি? কি করবে তুমি? পালিয়ে যাব, ছেড়ে চলে যাব আপনাকে। তে রাগ দেখে কথাটা বললেও সহসা মনে পড়ে যায় কাকে সে কি বলছে। হঠাৎ গলার কাছে কামড়ের স্পর্শ পেতেই ছুটাছুটি করা শুরু করে তে। ভুল চিন্তাধারা তোমার তে। তুমি জাঙ্কুকের অন্তরীণ প্রণয়, কখনো তোমার মুক্তি নেই। ঠিক ছোট থেকে তোমার বন্দি করে রেখেছি, কখনো নিজের সাথে আবার কখনো অদৃশ্য ভাবে। আমি কি কখনো মুক্তি পাবো জাঙ্কুক? না, অন্তত আমার মৃত্যুর আগে না। আমি মুক্তি চাই না, প্রয়োজন নেই আমার। আপনি আমায় আপনার কাছে আগলে রাখুন, জড়িয়ে রাখুন সব সময়। তের আবেগী সুরের কথায় ঠোঁট কামড়ে হাসে জাঙ্কুক। তার কানে ফিসফিস করে বলে, কেন পালিয়ে যাবে না তুমি? জাঙ্কুকের প্রশ্নে তে নিজেও হেসে ওঠে। জাঙ্কুকের কানে ফিসফিস করে বলে, এই আমিতে এখন আর আগের আমিতে নাই। এখন শুধু তোমার মাঝে আমি নিজেকেই খুঁজে পাই। সত্যি ফুলপুরি? সত্যি। আমি তো বন্দিনী, জীবন জাঙ্কুকের অন্তরীণ প্রণয়ে নিজেকে জড়িয়ে নিয়েছি। এখন না আমায় সে মুক্তি করবে, আর না আমি মুক্তি হতে যাইব। তবে কি আমি সার্থক প্রেমিক পুরুষ, যার জন্য এত আয়োজন তাকে পেয়েছি? আপনি সেই সার্থক প্রেমিক পুরুষ, আর আমি সেই ভাগ্যবান নারী। জাঙ্কুক তের কপালে অধর ছুঁয়ে দেয়। কিছুক্ষণ পর দুজনে আবার খিলখিল করে হেসে ওঠে। অন্ধকারের মাঝেও বাইরে নিয়ন বাতির আলোতে তের মুখটা আবছা দেখা যাচ্ছে, আর তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুক। তার চোখ থেকে টপ টপ করে গড়িয়ে পড়ছে নোনা জল। সেই চোখে জল তে দেখলো কিনা কে জানে।